হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.1-এর 6 দাগ থেকে সলিউশন করা স্টার্ট করছি। তো চলো দেরি না করে শুরু করা যাক এবং তোমরাও আমার সাথে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তো দেখে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। দেখো 6 দাগে একটা স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি দেওয়া আছে এবং 6 দাগের প্রশ্ন হচ্ছে এই যে বিবৃতিগুলো দেওয়া থাকবে অর্থাৎ স্টেটমেন্টগুলো দেওয়া থাকবে সেখান থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদেরকে শুধু প্রতিষ্ঠা করতে হবে, তা সমাধান করতে হবে না। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করা যাক। বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দেখো এখানে দুটো ডেটা দেওয়া আছে। ফার্স্ট বলেছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দেওয়া আছে, আর কি আছে তার দৈর্ঘ্য নাকি প্রস্থ অপেক্ষা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থর থেকে 3 মিটার বেশি আছে। ঠিক আছে, এবার এই দুটো ডেটাকে আমরা কাজে লাগাবো। তো দেখো এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থর থেকে 3 মিটার বেশি, অর্থাৎ যদি আমি প্রস্থটাকে ধরি প্রস্থ সমান সমান এক্স মিটার, কারণ আমরা জানি না তাই আমরা ধরে নিলাম এক্স মিটার। এবার আয়তক্ষেত্র দেখো আমি একটা ছবি ড্র করে নিই আগে সবার আগে। তাহলে এইখানে এইটাকে বলা হয় প্রস্থ আর এটা হলো দৈর্ঘ্য। ওকে, তাহলে প্রস্থ ধরে নিলাম কত এক্স মিটার এবং বলেছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান সমান এক্স প্লাস 3 মিটার। এইবার আমাদেরকে দেখো আরেকটা ডেটা দেওয়া আছে বলেছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, অর্থাৎ কর্ণ কাকে বলে, ধরো এইটাকে যদি আমি নাম দিই এ বি সি ডি, সেই ক্ষেত্রে এই এসি বরাবর যদি আমি যুক্ত করে দিই এটাকে বলা হয় কর্ণ। একইভাবে বিডিও যদি যুক্ত করে দিই সেটা হলো কিন্তু একটা কর্ণ। ঠিক আছে, দাগটা একটু ওকে। এইবার এই এসির মানও যা হবে বিডির মানও তাই হবে এবং এখানে কত দেওয়া আছে, এটার মান 15 দেওয়া আছে, 15 মিটার। ওকে, 15 মিটার। এইবার এই ডেটাটাকে আমরা কাজে লাগাবো। দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে। কি সূত্র, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে তোমার রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, এইটা হলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এবার আমাদের কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার দেওয়া আছে। এইবার সেই শর্তটাকে আমরা কাজে লাগিয়ে এবার দ্বিঘাত সমীকরণটা তৈরি করছি। তাহলে কি হবে, প্রশ্নানুসারে কি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি দেওয়া আছে 15 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি আছে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান কত আছে 15 মিটার। এইবার দৈর্ঘ্য আমরা কত পেয়েছি এক্স প্লাস 3, তাহলে কী হবে নেক্সট লাইন এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ কত এক্স, তাহলে তার স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু 15। এবার দেখো এইদিকে রুট আছে, রুটটাকে তোলার জন্য আমরা দুই দিকে বর্গ করে দেবো। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে স্কোয়ার করে দিলে কেমন হবে, রুট ওভার এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পুরোটার ব্র্যাকেটে আবার তাদের স্কোয়ার করছি ইকুয়াল টু 15 তার স্কোয়ার। কী করলাম, বোথ সাইডে বর্গ করে দিলাম, পাশে লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করে দিলে কি হবে, এই রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কত এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার করলে হয় 225। ওকে, নেক্সট লাইন আমি এখানে লিখছি। তাহলে কি হলো, এখানে কত এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মে চলে আসলো, সেখানে এর মান কত এক্স আর বি এর মান 3। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু এক্স দ্যাট ইজ 6x প্লাস 3 স্কোয়ার করলে হয় 9, আর কি আছে প্লাস এক্স স্কোয়ার, আর কি 225 এদিকে ছিল আমি বাদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 225 সমান সমান 0। ওকে, নেক্সট লাইনে যদি সলভ করি এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 225 মাইনাসে আছে 9 প্লাসে আছে অর্থাৎ হবে হচ্ছে মাইনাস 216, তাই তো, সমান সমান 0। এবার দেখো সবার মধ্যে থেকে 2 একটা করে কমন যাবে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। নেক্সট লাইনে এই 2টা উঠে যাবে, পড়ে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। দেখো এটা একটা কিন্তু সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল এবং আমাদেরকে এই ফরমেশনটাই বার করতে বলেছে। ওকে, তাহলে কি মনে রাখতে হবে, যে ডেটাগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে থেকে আমাদের সব থেকে বেশি যেটা
ছাড়া আমাদের কোনো কাজ হবে না। অর্থাৎ এখানে দেখো প্রস্থ না পেলে দৈর্ঘ্য পেতাম না, কারণ দৈর্ঘ্য কার উপর ডিপেন্ডেন্ট, প্রস্থের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ যে ডেটার উপর সবাই ডিপেন্ডেন্ট থাকবে সেই ডেটাটাকে আমাদেরকে ধরে নিতে হবে। ওকে, তাহলে এখানে প্রস্থ ছিল, তাই প্রস্থকে এক্স ধরে নিয়েছি, তার সাপেক্ষে দৈর্ঘ্য বের করে নিয়েছি। এবার কর্ণের দৈর্ঘ্যের ভ্যালু আমাদের দেওয়া ছিল, সেটাকে কাজে লাগিয়ে আমরা এভাবে দ্বিঘাত সমীকরণ বার করলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি বেশি চিনি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা করে কম হতো। আচ্ছা, আমরা এখানে কোন ডেটাটাকে ধরবো, অর্থাৎ কোন ডেটার উপরে পুরো কোয়েশ্চেনটা ডিপেন্ড করছে, সেটা চলো আগে খুঁজে বার করি। দেখো বলেছে প্রথম মানে এক ব্যক্তি কি 80 টাকায় কয়েক কেজি চিনি কিনেছেন, কিন্তু কত কেজি চিনি কিনেছেন আমরা সেটাও জানি না, এবং প্রতি কেজি চিনির দাম কত সেটাও জানি না। নেক্সট লাইন কি বলেছে, যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি বেশি চিনি পেতেন, অর্থাৎ সেই 80 টাকাতে আরও 4 কেজি বেশি চিনি পেতেন, যা পেয়েছেন তার থেকে আরও বেশি 4 কেজি বেশি পেতেন, তবে সেই ক্ষেত্রে কি হতো, কি প্রতি কিগ্রা অর্থাৎ প্রতি কেজি মানে এক কেজির দাম কি হতো, সেই ক্ষেত্রে 1 টাকা করে কমে যেত। তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে প্রতি কেজি চিনির দাম কত, তাহলে তার সাপেক্ষে আমরা পুরো কোয়েশ্চেনটা করতে পারবো। তাহলে সেটাই ধরি প্রতি কেজি চিনির দাম, অর্থাৎ 1 কেজি চিনির দাম, 1 কেজি বা প্রতি লিখতে পারো, প্রতি কেজি চিনির দাম কত, এক্স ধরে নেব, এক্স টাকা। ঠিক আছে, তাহলে এক্স টাকায় পাচ্ছি কি আমরা 1 কেজি করে চিনি, তাহলে এক্স টাকায় পাবো 1 কেজি চিনি। 1 টাকায় পাবো কত, ঐকিক নিয়মের মতো নিয়ম, তাহলে 1/x কেজি চিনি। আর আমাদের কত টাকায় কিনেছি টোটাল 80 টাকায়, তাহলে 80 টাকায় পাবো 80/x কেজি চিনি। তাহলে আমরা এখন পেয়ে গেলাম যে 80 টাকায় টোটাল আমরা কত পাবো, 80/x কেজি চিনি আমরা কিনতে পারবো। কিন্তু ওই ব্যক্তি কি বলেছে, ওই একই টাকায় অর্থাৎ এই 80 টাকা দিয়ে উনি আরও 4 কেজি বেশি চিনি কিনতে চান। কত, আরও 4 কেজি বেশি চিনি কিনতে চান, তবে সেই ক্ষেত্রে সেই চিনির প্রতি কেজির দাম 1 টাকা করে কমে যাবে। তাহলে নতুন দাম কত হবে, নতুন দাম হবে হচ্ছে, আগে ছিল এক্স, 1 টাকা করে কমে গেল, অর্থাৎ x-1, এটা হলো নতুন চিনির দাম এত টাকা। এটা হলো প্রতি কেজি চিনির দাম নতুন, প্রতি 1 কেজি চিনির দাম। এইবার তাহলে x-1 টাকা হচ্ছে 1 কেজি চিনির দাম, তাহলে 1 টাকায় দাম কত হবে, মানে কত কেজি পাবো, 1 টাকায় পাবো 1/x-1 কেজি চিনি। আর আমাদের সেই একই টাকায় কিনতে বলেছিল, তো ওই একই টাকায় শুধু প্রতি কেজির দাম 1 টাকা করে কমে যাচ্ছে, কিন্তু টোটাল আমরা খরচা কত করব, 80 টাকা। তাহলে 80 টাকায় পাবো কত, 80/x-1 এত কেজি চিনি, তাই তো। তাহলে দেখো 1 টাকা কমে গেল দাম, সেই ক্ষেত্রে নতুন চিনির পরিমাণ হলো 80/x-1। কিন্তু আমাদের কি বলেছিল, 1 টাকা যদি কমে যায় সেই ক্ষেত্রে চিনির পরিমাণ কত পাবো আমরা, এক্সট্রা 4 কেজি পাচ্ছি। তাহলে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে 80/x, তাই তো। আচ্ছা, প্রশ্নানুসারে একেবারে শর্ত নিয়ে আমরা কাজ করি। তাহলে নেক্সট লাইন হবে এই অবধি হলো, এরপরে আমরা এইখানে, আচ্ছা এখানে লিখছি না, এখানে লিখছি একেবারে, প্রশ্নানুসারে কি বলেছিল, তাহলে 4 কেজি চিনি বেশি পাচ্ছি যখন 1 টাকা করে দাম কমে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে নতুন চিনির পরিমাণ কত পেয়েছি আমরা, 4 কেজি বেশি দাম হয়ে যাচ্ছে 1 কেজি কমে যাওয়ার জন্য, 80/x-1, তাই তো। এটা হচ্ছে নতুন চিনি পরিমাণ। আগে কত পেতাম, আগে পেতাম 80/x, তাহলে সেটা কত বেশি হয়েছে, অ্যাকচুয়ালি 4 কেজি বেশি। তাহলে নতুন যে চিনি পেয়েছি পরিমাণ, তার থেকে পুরনো চিনির পরিমাণটা যদি বাদ দিয়ে দিই, সেটা কত বেশি হচ্ছে, 4 কেজি, তাই তো। কারণ আমাদের বলেই দিয়েছে 1 টাকা করে যদি দাম কমে যেত, সেই ক্ষেত্রে কত চিনি পেয়েছি আমরা, 80/x-1 কেজি, তাই তো। আর আগে পেতাম কত, 80/x কেজি, কিন্তু 1 টাকা করে দাম কমে যাওয়ার জন্য 4 কেজি বেশি পাচ্ছি। তাহলে 1 টাকা করে দাম কমে যাওয়ার পরে চিনির পরিমাণ হয়েছে 80/x-1 কেজি, তার থেকে যদি আগের পরিমাণটা বাদ দিই, তাহলে সেটা কত বেশি হচ্ছে, 4 কেজি বেশি পাচ্ছি আমরা। এটাই হচ্ছে আমাদের সেই শর্ত, যেটাকে আমরা এতক্ষণ ধরে এখান থেকে বার করলাম। ওকে, নেক্সট লাইন, এর ক্যালকুলেশন করতে হবে। নিচে লসাগু হয়ে যাবে কত, x-1 ইন্টু এক্স, উপরে কত হবে 80x মাইনাস 80 ইন্টু x-1 ইকুয়াল টু 4। নেক্সট লাইন কী হবে, এখান থেকে 80x উপরে
মাইনাস 80x প্লাস 1 আর নিচে x গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 4। উপরে 80x প্লাসে মাইনাস আছে কেটে যাবে, আর এদিকে 4 এর সাথে যদি ক্রস মাল্টিপ্লিকেশন হয় তাহলে কী হবে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু এখানে কত পড়ে থাকে 1। ওকে, নেক্সট লাইন কী হবে 4x স্কোয়ার মাইনাস 4x, আর এই 1টা এদিকে আসলে -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাই হলো সেই দ্বিঘাত সমীকরণ যেটা আমরা এই যে বিবৃতিটা দেওয়া আছে অর্থাৎ যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেখান থেকে পেলাম কি 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই হলো সেই দ্বিঘাত সমীকরণ যেটা এই স্টেটমেন্ট থেকে আমরা পেলাম। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। এবার একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল এবং ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। চলো একটা ছবির মাধ্যমে জিনিসটা বুঝে নিই। বলেছে ধরো এখানে ফার্স্ট স্টেশন অর্থাৎ প্রথম স্টেশন এটা, আর এটা হলো দ্বিতীয় স্টেশন। ওকে, এইবার একটা ট্রেন এখান থেকে শুরু করেছে যাত্রা, এবং কি হয়েছে সে সমবেগে, কি বলেছে সমবেগে ট্রেনটি নাকি দ্বিতীয় স্টেশনে পৌঁছেছে, অর্থাৎ তার গতিবেগ একই রকম ছিল, কোনো চেঞ্জ হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তাহলে সেইভাবে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে ট্রেনটি পৌঁছালো। এইবার কি বলেছে যদি এই ট্রেনটার গতিবেগ আরও ঘন্টায় কত 5 কিমি বেশি হতো তবে নাকি তার 2 ঘন্টা আরও কম সময় লাগতো। এই কোয়েশ্চেনটা ঠিক 2 দাগের মতো প্যাটার্নেরই কোয়েশ্চেন। তাহলে কি করতে হবে এখানে সবার আগে গতিবেগ জানতে হবে, নইলে 5 কিলোমিটার গতিবেগ বাড়বে কি করে, তাই না? তাহলে ধরি এখানে ধরা যার উপর পুরো কোয়েশ্চেনটা ডিপেন্ডেন্ট সেটা হলো গতিবেগ। তাহলে ধরি গতিবেগ সমান সমান এক্স। এবার কিসে ঘন্টা দেওয়া আছে, কিলোমিটার দেওয়া আছে, তাহলে কি কিলোমিটার পার আওয়ার, তাই তো? ওকে, এবার আমরা একটা ফর্মুলা জানি কি দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইন্টু সময়। এইবার আমাদের কি দেওয়া আছে ট্রেনটার দূরত্ব দেওয়া, ট্রেন না স্টেশন দুটোর মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, স্টেশন দুটোর মধ্যে দূরত্ব দেওয়া আছে 300 কিমি, তাই তো? তাহলে আমাদের দূরত্ব দেওয়া আছে আর কি গতিবেগ ধরলাম আমরা এক্স, তাহলে সেখান থেকে আমরা সময় বার করতে পারবো। তাহলে সময় ইকুয়াল টু কী হবে দূরত্ব বাই গতিবেগ। এবার দূরত্বকে কত ধরেছি আমরা, দূরত্ব আমাদের ধরা নেই, এখানে দেওয়া আছে কত 300, আর গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ হলো হচ্ছে আমাদের এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে এর টোটাল সময় যেটা ইউনিট এটাকে আমরা আওয়ার ধরবো, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় লিখলে ঘন্টা, এত ঘন্টা। আচ্ছা, তোমরা এখানে কিলোমিটার পার আওয়ারে বাংলায় লিখতে হবে, কারণ যেহেতু তোমাদের বাংলাতে দেওয়া আছে কিমি পার ঘন্টা। ওকে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের সময়, তার সাপেক্ষে আমরা বার করলাম যখন হচ্ছে আমাদের গতিবেগ ছিল কত এক্স কিলোমিটার পার আওয়ার, যখন আমাদের গতিবেগ ছিল সেই ক্ষেত্রে আমাদের সময় লেগেছে টোটাল 300 বাই এক্স ঘন্টা। এইবার কি বলেছে ট্রেনটির গতিবেগ নাকি 5 কিলোমিটার বাড়িয়ে দিলাম, অর্থাৎ বেশি হলো। যদি বেশি হতো তাহলে নতুন গতিবেগ কত হবে এক্স প্লাস 5 এত কিলোমিটার পার আওয়ার, তাই তো, কিলোমিটার প্রতি ঘন্টা। এটা যদি নতুন গতিবেগ হতো তাহলে সেই ক্ষেত্রে সময় কত লাগতো, তাহলে সেই ক্ষেত্রে সময় সমান সমান কত হবে দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব তো একই আছে 300 কিলোমিটারই, তাই তো? তাহলে 300 বাই কত এক্স প্লাস 5 এত সময় লাগছে, অর্থাৎ এত ঘন্টা সময় লাগছে, তাই তো? এবার বলেছে যদি 5 কিলোমিটার মানে বেশি থাকতো গতিবেগ তাহলে এক্স প্লাস 5 সেটা যদি হতো সেই ক্ষেত্রে কি হচ্ছে ট্রেনটি এই স্টেশন থেকে মানে ফার্স্ট স্টেশন থেকে সেকেন্ড স্টেশনে পৌঁছাতে সময় কত কম লাগতো, 2 ঘন্টা নাকি কম সময় লাগতো, 2 ঘন্টা এটা কম সময় লাগতো, কম। তাহলে প্রশ্নানুসারে কি হবে যে আমাদের যে আগের যে সময় সেইটা কি 2 ঘন্টা কম, তো কারণ কি, কারণ আমাদের বলে দিয়েছে 5 কিলোমিটার গতিবেগ যদি বেড়ে যেত তাহলে কি 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আগে সময় লাগতো কত 300 বাই এক্স, এটা ছিল আগের সময়, তাই তো? এর থেকে নতুন যে সময়টা কত বেরিয়েছে 300 বাই এক্স মাইনাস এই এক্স প্লাস 5 ইকুয়াল টু কত 2 ঘন্টা, কারণ আগের সময় ছিল 300 বাই এক্স, এবার বলেছে 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগ বেড়ে যাচ্ছে, তাহলে যখন গতিবেগ বেড়ে যাবে তখন কি সময় কম লাগবে, তাহলে আগে যে সময় লাগতো তার থেকে এখন সময় কি কম লাগছে, তাই বড়টা থেকে ছোটটা বাদ দিলাম এবং কত কম লাগবে বলেছে 2 ঘন্টা কম লাগবে, তাই ইকুয়াল টু 2।
এইবার এটাকে আমাদের সলভ করতে হবে। তো নেক্সট লাইনে কী হবে, এলসিএম হয়ে যাবে, অর্থাৎ লসাগু কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5, উপরে কত হবে 300-র সাথে এক্স প্লাস 5 গুণ হয়ে যাবে, তো একবারে লেখো, তাহলে 300x প্লাস 1500, কারণ 300 গুণ 5 করলে 1500 হয়, 1500 মাইনাস 300x ইকুয়াল টু 2। এবার দেখো 300x প্লাসে আছে মাইনাসে আছে, কেটে গেল। নেক্সট লাইনে কী হবে, এই x ইন্টু এক্স প্লাস 5 এটা 2 এর সাথে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু, আর এটাকে একবারে গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু এদিকে 1500। ঠিক আছে, এটাকে তোমরা যদি না বুঝতে পারো, আচ্ছা আমি আরেকটা স্টেপ করেই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো নেক্সট লাইন কী হবে, তাহলে 1500 উপরে, আর নিচে কত হবে, নিচে হচ্ছে এই এক্সটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু কত 2। এইবার কী হবে, কোনাকুনি গুণ হবে, তাহলে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 5 গুণ 2 করলে হয় 10x সমান সমান 1500। নেক্সট লাইনে এই 1500টাকে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়াল টু 0। দেখো এটাই হলো সেই দ্বিঘাত সমীকরণ যেটা আমরা এখান থেকে পেলাম। তাহলে কি হবে, এখানে কার উপর ডিপেন্ড করে পুরো কোশ্চেনটা মানে আমরা এই সমীকরণটা বার করতে পারলাম, গতিবেগের উপর। কারণ বলেই দেওয়া আছে গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হতো, তাহলে সবার আগে আমাদের গতিবেগ ধরতে হবে, তবেই তো সেটা বাড়াতে পারবো 5 কিলোমিটার, তাই না? তাহলে গতিবেগ আমরা ধরে নিয়েছি, তার সাপেক্ষে এই দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেল। ওকে, তাহলে এটাই আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণ। ওকে, দেখো 6-এর 3 দাগটাতে আমরা শেষ অবধি যে দ্বিঘাত সমীকরণটি পেয়েছিলাম সেটা হলো 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1500 সমান সমান 0। দেখো এখানে আরেকটা স্টেপও করা যায়, কারণ দেখো সবার মধ্যে 2 কমন আছে, 2 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750, 2 কমন নিয়ে নিলে, তাই তো? নেক্সট লাইনে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 সমান সমান 0। তোমরা এই ফর্মে ইকুয়েশনটাকে রাখবে, কারণ যত অবধি আমাদের ক্যালকুলেশন করে একদম ফাইনেস্ট যে ফর্ম সেটা আনা যায় তত অবধি আমরা কিন্তু করতে হবে। ওকে, তো তোমরা এটাই হচ্ছে ওর কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন এবং তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকাই তার লাভ হয়েছে। অর্থাৎ পুরো এখানে যে ডেটাটা দেওয়া আছে এটা কিসের উপর ডিপেন্ড করছে, ঘড়িটির ক্রয় মূল্যের উপর, কারণ ঘড়িটি যত টাকায় কিনেছে সে তত টাকাই তার শতকরা লাভ হয়েছে। ওকে, তাহলে ধরে নিই ক্রয় মূল্য সমান সমান x, কারণ এটাই ধরতে হবে। তো ধরি ক্রয় মূল্য সমান x টাকা এবং বিক্রি করেছে কত টাকায়, 336 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য সমান সমান 336 টাকা। এবং বলেছে দেখো আমাদের প্রশ্নে বলেই দেওয়া আছে শতকরা কত টাকা তার লাভ হলো, অর্থাৎ সে লাভ করেছে, এবং লাভ করতে গেলে কি করতে হবে, বিক্রয় মূল্য সবসময় ক্রয় মূল্যের থেকে বেশি হলে লাভ হবে, কারণ যত টাকায় বিক্রি করেছি সেটার থেকে যত টাকায় কিনেছি সেটা যদি কম হয় তবেই তো আমরা লাভ করতে পারবো, তাই তো? ধরো আমি যদি কোনো একটা প্রোডাক্ট 10 টাকায় কিনলাম, কিনে সেটাকে 30 টাকায় বিক্রি করলাম, তবেই তো আমার লাভ হবে। কত লাভ হবে, 20 টাকা। সেটা কি করে পেলাম, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করে। তাহলে বিক্রয় মূল্য কত আছে এখানে 336, তার থেকে ক্রয় মূল্যকে আমি বাদ দেবো, অর্থাৎ x। এটাই হয়ে গেল আমার লাভ, এত টাকা আমার লাভ। কি হলো, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এইবার কি বলেছে, ঘড়িটির যে ক্রয় মূল্য সেটা নাকি শতকরা ততটাই তার লাভ। তো আমরা লাভ বার করতে বলেছি, কিন্তু শতকরা কত টাকা লাভ সেটা বার করতে হবে। তো শতকরা লাভ বার করার একটা সূত্র আছে, শতকরা লাভ। দেখো শতকরা লাভ বার করতে গেলে উপরে লিখতে হয় হচ্ছে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য, ওকে, ইন্টু 100%, কারণ শতকরার সাপেক্ষে বলেছে। এবার কেন উপরে লাভ নিচে ক্রয় মূল্য লিখলাম সেটা একটু বলে দিই। দেখো দেখো আমরা কোনো জিনিস লাভ করছি সেটা কিসের সাপেক্ষে বলি, যত কোনো কিছু যখন কিনছি সেই ক্রয় মূল্যের সাপেক্ষে বলবো। ধরো কোনো একটা প্রোডাক্ট আমি 10 টাকায় কিনেছি, কিনে তো আমার লাভ হয়েছে, তো কত টাকা লাভ, 20 টাকা। তাহলে কি কার সাপেক্ষে বলছি, আমরা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ মানে শতকরা লাভ বার করি। ওকে, তাহলে এখানে কি হবে, এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের যে কন্ডিশন দেওয়া আছে লাস্ট লাইনে যে ঘড়িটির ক্রয় মূল্য কি হচ্ছে শতকরা যে লাভ তার সমান, তাহলে প্রশ্নানুসারে কি হবে যে শতকরা লাভ সমান যা আছে আবার ঘড়িটার ক্রয় মূল্যও তাই। তো শতকরা লাভ কত, লাভ কত আছে এখানে যদি আমি একটা লাইন লিখে দিই, লাভ কত বেরিয়েছে আমাদেরকে
336 মাইনাস এক্স, আর ক্রয় মূল্য কত এক্স ইন্টু 100%, এটাই হচ্ছে আমাদের শতকরা লাভ। শতকরার জন্যই পার্সেন্টেজ আসছে। তাহলে প্রশ্নানুসারে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান সমান আমাদের কত এক্স, এটাই হচ্ছে আমাদের প্রশ্নানুসারে। তাহলে নেক্সট লাইনে কী হবে, 100 উপরে গুণ হয়ে যাবে, তাহলে 336 এর সাথে 100 গুণ হলে 33600 মাইনাস 100 এক্স বাই এক্স ইকুয়াল টু এক্স, তাই তো। নেক্সট লাইনে কী হবে, এই এক্স এই এক্সের সাথে গুণ হয়ে যাবে, তো নেক্সট লাইন কী হবে, এখানে লিখছি ইমপ্লাই দিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই পোর্শনটা 1-এর সাথে গুণ হয়, এর নিচে যে 1 আছে তার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন হয়, তো তাহলে গুণ হলে এদিকে কী হবে 33600 মাইনাস 100 এক্স অর্থাৎ 100 এক্স। নেক্সট লাইনে সবাইকে আমি বাদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে ইমপ্লাই দিয়ে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33600 সমান সমান 0। দেখো এখানে কিন্তু আর কমন নেওয়ার কিছু নেই, তাহলে এটাই হলো সেই ফাইনাল ফরমেশন অফ দ্য গিভেন কোয়েশ্চেন, তাই তো। তাহলে এটাই হচ্ছে তোমাদের সেই দ্বিঘাত সমীকরণ যেটা চেয়েছে। তাহলে এখানে মোট কথা কি, শতকরা লাভ কী করে বার করলাম এটা মনে রাখতে হবে, কারণ এটা একটা ফরমেশন যে ক্রয় মূল্যের সাপেক্ষে সবসময় আমরা লাভ বার করছি, শতকরা লাভ, ঠিক আছে। আর লাভ কখন হয়, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হয়, অর্থাৎ যত টাকায় তুমি বিক্রি করেছো তার থেকে তুমি যত টাকায় কিনেছো সেই দামটা কম হয়, অর্থাৎ বিক্রয় মূল্যের দাম যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়। তারপরে এই শর্তানুসারে বলেই দিয়েছে ঘড়িটির ক্রয় মূল্য যা আর ঘড়িটির শতকরা লাভও নাকি তাই, তো এইটা সমান সমান এইটা, সেখান থেকে আমরা এই দ্বিঘাত সমীকরণটি পেলাম। ওকে, দেখো ওই 4 দাগের যে অঙ্কটা আমরা করলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো তোমরা ওই বইয়ের মধ্যে 4 দাগের অঙ্কটাকে স্টার মেরে রেখো, এবং তোমাদের জন্য 5 দাগ এবং 6 দাগ হোমওয়ার্ক থাকলো, এগুলোও কিন্তু ওই আগের প্যাটার্নের মতো তোমাদের করতে হবে, তো তোমরা এটা করো এবং অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানিও। দেখো 6-এর 4 দাগটাও যেমন ইম্পর্টেন্ট, সে একইভাবে 6-এর 7 দাগটাও ইম্পর্টেন্ট, তোমরা এটাকেও স্টার মেরে রাখো। পরীক্ষাতে শুধুমাত্র সমীকরণ গঠন করতে দেয় এটা এমন না, এটা সমাধানও করতে বলে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এটা সমাধানও দেখব, তবে আপাতত এটার আমরা সমীকরণ বার করা শিখছি। দেখো কি বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। এইটা বোঝার আগে আমরা একটা ছোট্ট এক্সাম্পল সাহায্যে একটা জিনিস বুঝে নিই। দেখো আমরা যদি কখনো 26 এই সংখ্যাটাকে ভেঙে লিখি তাহলে কি লেখা যায়, 20 যোগ 6, তাই তো। এইবার এই 20কে কি লেখা যায়, 2 গুণ 10 যোগ 6 গুণ 1। এবার তোমরা ভাবছো এটা আমি এইভাবে কেন লিখলাম, তার কারণ হচ্ছে আমরা যখন ছোটোবেলায় পড়ে এসেছি সংখ্যা, এটা কি এককের ঘরের সংখ্যা, এটা দশকের ঘরের সংখ্যা, তাই তো। এই একক মানে সেই সংখ্যাটার সাথে 1 গুণ হয়, দশক মানে সেই সংখ্যাটার সাথে 2 গুণ হয়, 2 না 10 গুণ হয়। ওকে, তাহলে এখানে দেখো সেই 2 গুণ 10 আর 6 গুণ 1, তাহলে 2 গুণ 10 6 গুণ 1 হয় এবং তাদের মধ্যে যোগ হয়। এইভাবেই কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে লিখি। ওকে, তাহলে একইভাবে যদি আমি আরেকটা সংখ্যা লিখি, ধরো 38, তাহলে 38কে কীভাবে লিখবো, 3 গুণ 10 যোগ 8 গুণ 1। ওকে, এইভাবে কিন্তু আমরা 38কে লিখতে পারি। এই একই নিয়ম ইউজ করব আমরা এইখানে। দেখো বলেছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ এককের ঘরের যে সংখ্যাটা হবে সেটা দশক স্থানীয় অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় যেটা হবে তার থেকে 6 বেশি হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে আমাদের এখানে কি ধরে নিতে হবে, দশক স্থানীয়টাকে ধরে নিতে হবে, কারণ দশকটা জানলেই তার থেকে 6 হবে বেশি হবে কে, একক ঘর। তাহলে ধরি দশক স্থানীয় সংখ্যা হচ্ছে কত, এক্স। ওকে, তাহলে একক স্থানীয় কত হবে, একক স্থানীয় হবে হচ্ছে কত, 6 বেশি, কারণ বলেছে একক স্থানীয় দশক স্থানীয় অপেক্ষা, অর্থাৎ দশক স্থানীয় থেকে কত বেশি, 6 বেশি, তাহলে একক স্থানীয় হবে 6 বেশি। তাহলে দেখো আমরা দশক স্থানীয় পেয়ে গেলাম, একক স্থানীয় পেয়ে গেলাম, তাহলে সেখান থেকে সংখ্যাটাকে কীভাবে লিখবো, তাহলে একক দশক, তাহলে এককের সংখ্যার সাথে কত গুণ করতে হয়, 1 গুণ করতে হয়, তো এককে কে আছে, এক্স প্লাস 6 আছে, এর সাথে কত গুণ হবে, 1 যোগ চিহ্ন, দশকের সাথে কত গুণ হবে, 10 গুণ হবে, 10 গুণ এক্স। তাহলে এটাকে যদি সাজিয়ে লেখো তাহলে 10x প্লাস 1 গুণ করলে এক্স প্লাস 6ই হবে, তাহলে যোগ করলে কত আসে, 11x প্লাস 6। তাহলে এটাই কিন্তু সেই সংখ্যা যেটার কথা আমাদের এখানে বলা হয়েছে, তাহলে আমরা সেই সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম। ওকে,
এইবার কি বলেছে দেখো, বলেছে তাহলে এই কন্ডিশন অবধি আমরা পড়ে গেছি, মানে পড়া হয়ে গেছে এবং সেটা আমরা পেয়ে গেলাম। মানে এবার বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। তাহলে অঙ্কদ্বয় মানে কি, সেই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে x+6 এবং দশক স্থানীয় কত x। তাহলে এটাই আমাদের বলা হয়েছে। তাহলে এখানে লিখছি আমি প্রশ্নানুসারে বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল, অর্থাৎ অঙ্ক বলতে একক স্থানীয় অর্থাৎ x+6 এবং দশক স্থানীয় অর্থাৎ x, এদের গুণফল অর্থাৎ x × x+6, এটা কি হবে, এটা বলেছে সংখ্যাটি থেকে 12 কম। সংখ্যা কত পেয়েছি আমরা, সংখ্যাটা পেয়েছি কত 11x+6, তাহলে 11x+6 এর থেকে কত কম বলেছে 12 কম, অর্থাৎ -12 করে দাও, তাই তো। তাহলে এই যে আমাদের দেওয়া হয়েছে অঙ্কদ্বয়ের গুণফল, সেটা কি হচ্ছে, যে সংখ্যা আমরা পেয়েছি তার থেকে কত 12 কম, অর্থাৎ সংখ্যা থেকে 12 কম হয়ে গেলেই সেটাই হচ্ছে আমাদের সেই অঙ্কদ্বয়ের গুণফল। ওকে, তাহলে এইবার চলো সলভ করা যাক। নেক্সট লাইন কি হবে, x গুণ হয়ে গেলে x² + 6x, আর এই দিক থেকে যদি আমি ক্যালকুলেশন করি 11x থাকলো আর +6 -12 অর্থাৎ -6। নেক্সট লাইনে সবাইকে একদিকে নিয়ে আসবো, অর্থাৎ বাঁদিকে x² + 6x, 11x এদিকে আসলে -11x + 6 = 0। এইবার 6x প্লাস আছে, 11 মাইনাসে আছে, তাহলে নেক্সট লাইন কী হবে, x² - 5x + 6 = 0। দেখো এইটাই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণ যেটা আমাদের বার করতে বলেছে। তাহলে কি লিখলাম, x² - 5x + 6 = 0। এটাই হচ্ছে আমাদের সেই দ্বিঘাত সমীকরণ যেটা আমাদেরকে বার করতে বলেছে। ওকে, কোয়েশ্চেন বলেছে 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তাকার খেলার মাঠের বাইরের সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল কত আছে, 450 বর্গমিটার। আচ্ছা, যেক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল আমার জানা আছে, সেক্ষেত্রে রাস্তাটা কত চওড়া সেটা আমাদের জানতে হবে, কারণ কি বলা হয়েছে দেখো, সমান চওড়া একটা রাস্তা আছে, কিন্তু কতটা চওড়া সেটা তো আমরা জানি না। তাহলে আমরা এইখানে সেই কতটা চওড়া সেটাই ধরে নেব। তো তার আগে আমরা একটা ছবি এঁকে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা এখানে ঠিক কি বলেছে কোয়েশ্চেনে। ওকে, তাহলে এটা একটা আয়তাকার মাঠ, ছবিটা হয়তো একটু বেঁকে গেছে, তোমরা ঠিক করে এঁকে নিও নিজেদের মতো করে, এবং তার পাশ দিক থেকে এটা একটা সমান চওড়া রাস্তা। ওকে, এইবার ধরি সেই চওড়া রাস্তা কতটা, ধরি রাস্তা চওড়া x মিটার, ঠিক আছে। তাহলে রাস্তা যদি চওড়া x মিটার ধরি, তাহলে সমান চওড়া বলেছে সব দিকে, তাহলে এইটুকুও হচ্ছে তোমার x মিটার, এদিকেও x মিটার, একইভাবে এদিকেও x মিটার, এদিকেও x মিটার। আর কি কি বলে দিয়েছে, বলেছে সেই আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য অর্থাৎ কত মিটার দীর্ঘ, 45 মিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে 45। ওকে, 45 মিটার হচ্ছে দৈর্ঘ্য, এবং প্রস্থ কত বলেছে, প্রস্থ বলেছে 40 মিটার। তাহলে এর চওড়া কতটা, 40 মিটার হচ্ছে এর প্রস্থ অর্থাৎ চওড়া। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সবার আগে দুটো জিনিস বার করতে হবে, একটা হচ্ছে রাস্তা সহ এই মাঠের দৈর্ঘ্য আর রাস্তা সহ মাঠের প্রস্থ। কেন বার করছি তোমরা একটু পরে বুঝতে পারবে। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কতটা হবে, দেখো মাঠটা কত দৈর্ঘ্য, 45 মিটার তার দৈর্ঘ্য আছে অলরেডি। তারপরেও দেখো রাস্তা কতটা চওড়া, এদিকে এদিকে কত x চওড়া, এদিকে x চওড়া, তাহলে x, তাহলে টোটাল কত হলো x + 45 + x অর্থাৎ কত 45 + 2x, এত মিটার চওড়া। তাহলে দৈর্ঘ্য কত, 45 + 2x মিটার। এটা হচ্ছে রাস্তা কতটা দৈর্ঘ্য। ওকে, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, সরি শুধু রাস্তা না, রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, অর্থাৎ এই মাথা থেকে স্টার্ট করে এই মাথা অবধি কতটা দৈর্ঘ্য। একইভাবে প্রস্থ মানে কি, উপর থেকে নিচে মানে এই পোর্শনটা দেখবো আমরা। তাহলে মাঠ এমনি চওড়া কতটা, মানে প্রস্থ কতটা 40, আর তাছাড়াও এদিকে x আছে ওদিকেও x আছে, তাহলে টোটাল x + 40 + x, তাই তো। তাহলে কত আসছে টোটাল 40 + x + x, দ্যাট ইজ 40 + 2x। তাহলে রাস্তা সহ মাঠের প্রস্থ সেটা কত হবে, 40 + 2x মিটার, তাই তো। আসলে বোঝা যাচ্ছে, এই যে এইটুকু x, এই পোর্শনটা 40 আর এইটুকু x, টোটাল x + 40 + x, সেটা কত হলো 40 + 2x। এইবার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য, রাস্তা সহ মাঠের প্রস্থ পেলাম। সেই ক্ষেত্রে এটাও যখন কি তৈরি করছে, দেখো বাইরের এই যে বর্ডারটা আমরা দেখছি রাস্তা সহ, এটা তো আমি এক্সট্রা আলাদা করে রেখেছি। এই যে রাস্তা সহ যে পোর্শনটা, এই পুরো পোর্শনটা
কি তৈরি করছে, এটাও তো একটা আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্রের চারপাশ দিয়ে যখন রাস্তা থাকছে সেটাও তো বড় একটা আয়তক্ষেত্র তৈরি করছে, তাই তো? সেই পুরো বড় আয়তক্ষেত্রের যদি আমি ক্ষেত্রফল বার করি, দেখো তাহলে রাস্তা সহ যে মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ এদের সাপেক্ষে যদি ক্ষেত্রফল বার করি, ওটাও তো একটা আয়তক্ষেত্র, তাই ক্ষেত্রফল কিসের ক্ষেত্রফল, যখন রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে? সেটা কত বেরোবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কারণ এটা একটা আয়তক্ষেত্রের জমি তৈরি করছে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x, এত বর্গমিটার, তাই তো? এইবার একটা জিনিস খেয়াল করো, এটা কি রাস্তা সহ পুরো আয়তাকার মাঠ, তার ক্ষেত্রফল পেলাম। এইবার সেইখান থেকে যদি মাত্র আমরা এই রাস্তা বাদে শুধুমাত্র আয়তাকার মাঠের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিই, দেখো রাস্তা বাদে আয়তাকার মাঠ মানে কোনটা, এইটুকু, মানে অ্যাকচুয়ালি মাঠ যেটুকু আমরা বলছি রাস্তা বাদ দিয়ে বাকিটুকু, এই পোর্শনটা কী হবে, এর ক্ষেত্রফল কত হবে, শুধুমাত্র মাঠের ক্ষেত্রফল কত হবে, 45 গুণ 40, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই তো ফর্মুলা, তাই তো? এইবার এটা যদি বার করলাম, এইবার আমাদের কি দেওয়া আছে, দেখো বলেছে রাস্তার ক্ষেত্রফল, এই কারণে বার করা। দেখো টোটাল জমি, দেখো এটা হচ্ছে টোটাল জমি, এর ভিতরে মাঠ আছে। এবার এই টোটাল জমিটার ক্ষেত্রফল হচ্ছে এইটা, তার থেকে যদি আমি শুধু মাঠের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকে, রাস্তার ক্ষেত্রফল, তাই তো? পুরো জমির ক্ষেত্রফল বার করেছি, যেটা আমরা এত বর্গমিটার বেরিয়েছে, এবং মাঠের ক্ষেত্রফল আমরা এইটুকু জানি, এবং এই পুরো জমির থেকে, পুরো মানে রাস্তা সহ যে মাঠ, তার থেকে যদি শুধুমাত্র এই মাঠটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, পড়ে থাকবে রাস্তার ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো, এই পয়েন্টটাই ধরতে হতো, কারণ আমাদের এখানে রাস্তার ক্ষেত্রফলটুকুই শুধুমাত্র দেওয়া আছে। তাহলে কি হবে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে কি হবে, আমাদের ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কি হবে, পুরো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস কী হবে, শুধু মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরে টু ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 45 ইন্টু 40, এটা কত, সেটা শুধুমাত্র কার ক্ষেত্রফল দেবে, শুধুমাত্র এই যে রাস্তাটা আছে সেই রাস্তার ক্ষেত্রফলটা দেবে, অর্থাৎ কত আছে, 450 বর্গমিটার, তাই তো? এটাই হচ্ছে আমাদের সেই ফর্মেশনটা পেলাম, যেটা এই কন্ডিশন থেকে। এরপরে তোমরা এটাকে সমাধান করে দেখবে তোমরাও একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছো, ওকে? এবং সেটাই হচ্ছে এর অ্যান্সার। আজকে এই অবধিই থাকলো, পরবর্তী ক্লাসে তোমাদের কোষে দেখি 1.2 থেকে সলিউশন করা স্টার্ট হবে। এই ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, থ্যাংক ইউ।